চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা শরীফ হোসেন ইমনের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে, একই সাথে আবার অভিনন্দন জানাই। বাবা হয়েছেন, নতুন একটি ধারাবাহিক শুরু হয়েছে বাংলাভিশনের পর্দায় গতকাল থেকে, যার নাম রঙিলা পুতুল। কেমন লাগছে? খুবই ভালো, কারণ যখন একটা নতুন কাজ আমরা করি, আমরা অপেক্ষা করি যে কখন প্রচার শুরু হবে, দর্শক দেবে, কারণ দর্শকের জন্য তো আমাদের কাজ করা। তো সেটি যখন শুরু হয়েছে তখন তো ভালো লাগছেই। বাবা হলেন যে সম্প্রতি, এই ভালো লাগার জায়গাটা কেমন? এটা এখনো বুঝে উঠতে পারছি না যে আসলে কি করব, বা আসলে কি বাবা কি, এখনো বুঝতে পারতেছি না আসলে, সত্যি কথা যেটা। খুবই সুন্দর সময় অপেক্ষা করছে আগামীতে আপনার জন্য, এই জায়গাটাতে শুভকামনা রইলই। কিন্তু তার আগে আবারও একবার ফিরে আসতে চাই যে শামস করিমের পরিচালনায় নতুন যে ধারাবাহিক, যেটি প্রতি শুক্রবার এবং শনিবার প্রচারিত হচ্ছে বাংলাভিশনের পর্দায় রাত 8:25, সেই রঙিলা পুতুলে আপনার চরিত্রের নামটা কি? ড্যানিশ। ড্যানিশ? ড্যানিশ। তুমি, আমি আর ড্যানিশ, এই ড্যানিশ ওই রকম না, আবার অনেকটা ওই রকমই, কারণ কিছু কিছু নামের একটা ইমেজ তৈরি হয়ে থাকে। তো যেমন আমাদের এই নাটকে দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে, তো এক পরিবারের যিনি প্রধান তার নাম হচ্ছে ক্যাসিও মাস্টার। নাম ক্যাসিও মাস্টার, এটা হয়তো বা ক্যাসি মানে খেলতে খেলতে হয়েছে এরকম কিছু। হ্যাঁ, মানে ক্যাসিনো খেলতে খেলতে না, ক্যাসিনো খেলতে খেলতে না, আচ্ছা, মানে প্রচার হয়ে যায় একরকম। তারপরে বলতে হয় যে এক সময় আমাদের দেশে ক্যাসিও ঘড়ির খুব একটা ছিল, পপুলারিটি ছিল। তো আমাদের যিনি ওই ক্যাসিও মাস্টার, তো ওনার তো একটা শফিউদ্দিন শফি মূল নাম, কিন্তু উনি যখন বিয়ে করেছিলেন তখন ক্যাসিও ঘড়ি উপহার পেয়েছিলেন। আচ্ছা, এবং উনি মাস্টার, তো ওইটাই লোকালি লোকজন বলতে বলতে আসলে ক্যাসিও মাস্টার হয়ে গিয়েছে। তো এটা যেরকম ক্যাসিও, ড্যানিশের ব্যাপারটা এরকম। ড্যানিশটা কি হবে বলে আমি কিন্তু মেলাতে পারলাম না। চরিত্রে ওর নামটা ড্যানিশ, ড্যানিশ হিসেবে আছে। ড্যানিশ কি কি করছে এই রঙিলা পুতুলে? প্রথমে দেখলে একটু নেগেটিভ মনে হয় চরিত্রটাকে, কিন্তু আসলে প্রত্যেকটা চরিত্র তো তার রোলটা প্লে করে যায় যখন যেই বাস্তবতার মধ্যে সে পড়ে। তো ড্যানিশের মধ্যে এরকম অনেক উপাদান আছে, তার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, প্রতিশোধ আছে, পরিবারের প্রতি দায়িত্ব আছে। সেগুলো কোনো কিছু হয় কি যে পরিবারের প্রতি দায়িত্ব, কিন্তু সেটা করতে গিয়ে অন্য পরিবারের ক্ষতি করে ফেলে। এইরকম জায়গা থেকে ভাবলে হয়তো মনে হয় যে একটু খারাপ চরিত্রের ছেলে, কিন্তু আমরা তো আসলে চরিত্রটা প্লে করছি, ওইটাকে বিশ্বাস করে। সবই আছে ড্যানিশের মধ্যে। ড্যানিশ কি কি করছে এটা তো জানলাম, কিন্তু ড্যানিশের প্রেম, ভালোবাসা, পরিবার, এই বিষয়ে যদি একটু বলতেন। আমাদের গল্পটা যেখান থেকে শুরু হয়, গল্প তো বলা উচিত না যেহেতু প্রচার শুরু হচ্ছে, মানে হয়েছে, মানুষ দেখবে অল্প 2-4 পর্বের মধ্যেই। প্রথমে দেখা যায় যে আমাদের পরিবারেই একটা খুব বড় ক্রাইসিস হয়, আমার বোন পালিয়ে চলে যায়। আচ্ছা। এবং চলে যায় আসলে আমাদের যে বিরোধী পক্ষ তাদের সাথে, তাদের একজন ছেলের হাত ধরে। তো এই যে চলে গেল, এই নিয়েই দ্বন্দ্ব সংঘাত শুরুটা হয় ভাবে। তাহলে যে ড্যানিশের যে কার্যক্রম এখান থেকে শুরু হয় যে বোনকে নিয়ে আসতে হবে পরিবারের স্বার্থের জন্য, পরিবারের ভালোর জন্য, এভাবে এগিয়ে যাচ্ছে। কো-আর্টিস্ট হিসেবে আপনার সাথে রঙিলা পুতুলে আর কারা কারা আছেন? সবার সাথে হয়তো সরাসরি সম্পর্ক বা সবার সাথে এখনই যে সিনগুলো হয়ে গিয়েছে তা না। আমাদের এই নাটকের প্রধান চরিত্র যদি বলি, কারণ ধারাবাহিকে তো অনেক চরিত্র থাকে, তার মধ্যে যাকে বেস করে হয় তার মধ্যে মোশাররফ করিম ভাই আছেন, মিম চৌধুরী আছেন, তারিক স্বপন আছেন, শহীদুল্লাহ সবুজ আছে, ফারজানা মিহি আছেন, আরও অনেকেই আছেন, ঝুনা চৌধুরী, ঝুনা ভাই আছেন। তো সকলের সাথে আমাদের কাজ হয়, সকলেই আমাদের কো-আর্টিস্ট বলি, বা আমাদের সিনিয়র সমবয়সী, বা কেউ হয়তো আমাদের একটু জুনিয়র, এভাবেই তো হচ্ছে। মোশাররফ করিমের মতো একজন গুণী অভিনেতার সাথে কাজের সুযোগ, এর আগে কি আপনার কাজের মানে কাজ করা হয়েছে? জি, মোশাররফ ভাইয়ের সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে, বাংলাভিশনে প্রচার হয়েছে বেশ কিছু কাজ। যদি বলি, আমার যেমন রঙিলা পুতুল, এটা ধারাবাহিক বাংলাভিশনে চলছে, তার আগে এখানেই গিয়েছে বাউকুন্টা বাতাস, এখানেই গিয়েছে আপনার বৌদর, সেখানেও মোশাররফ ভাই ছিল এবং আমরাও প্লে করেছি। এছাড়াও মোশাররফ ভাইয়ের সাথে বাংলাভিশনে আমার অনেক নাটক প্রচার হয়েছে। মোশাররফ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আসলে বলে প্রকাশ করা যাবে না, কারণ হচ্ছে বললে মানুষ অনেক ভাববে যে বাড়িয়ে বাড়িয়ে বলছি। আসলে তার সামনে যখন অভিনয়টা হয় তখন বোঝা যায় যে উনি কতটুকু হেল্পফুল, এবং শুটিংয়ের পরে যে আড্ডা গল্প হয় তখন জানা যায় মানুষটা আসলে কত বড়। বিশাল বড় একটা পরিবার নিয়ে আপনারা কাজ করেছেন, যেহেতু গল্পটাই আসলে দুটো পরিবারের, মূলত দুটো পরিবার, মানে ধারাবাহিকে কি হয়, ধারাবাহিকে তো অনেক ঘটনা ঘটে, কিন্তু একটা যোগসূত্র তো থাকতে হয়, মানুষ এরপরে কি হয়, কাদের মধ্যে ঘটনাগুলো ঘটছে, সেটার জন্য আসলে মূলত দুটো পরিবারকে কেন্দ্র করে ঘটনাটা আগায়। এর বাইরেও আরো অনেক পরিবার আছে,
মূল গল্পটা আসলে দুটো পরিবারের, কেন্দ্রীয় পরিবার দুটো, কিন্তু আসলে আশেপাশে অনেক ঘরের গল্প তো বলতেই হয়, অনেক চরিত্র থাকে। তো এই যে একটা বিশাল বড় টিম, বিশাল বড় পরিবার নিয়ে আপনারা কাজ করেছেন, নিশ্চয়ই স্টেটে আসলে অনেক কিছু ঘটেছে, মজার ঘটনা। হ্যাঁ, মজার ঘটনাই ঘটেছে, ইসের ঘটনাও ঘটে, মানে দুঃখের ঘটনাও ঘটে। হ্যাঁ, দুঃখের ঘটনা ঘটে, মানে শুটিং করতে গিয়ে হয় না, কিন্তু শুটে আসা যাওয়া। ঝগড়া করেন শুটিং এ? না, ঝগড়া করি না, কিন্তু হয় কি যে একটা সিন যখন আমরা রিহার্সেল করি তখন এই সিনটা তো অনেকভাবেই করা যায়। এই যে নাটকগুলোর কথা বলেন, বাউকুমটা বাতাস, বউদৌড়, এই সবগুলো নাটকে আমরা অনেক ঝগড়া দেখেছি। হ্যাঁ, সেটা তো সিনের প্রয়োজন। সিনে যে ঝগড়া হয়, আপনারা কি আসলে ব্যক্তি জীবনে এরকম ঝগড়া করেন? কোয়ার্টিস্টের সাথে নাকি ব্যক্তিগত আমার জীবনে? দুটোই। হ্যাঁ, করতে হয় তো। করতে হয়? হ্যাঁ। ঝগড়া করতে করতে কি অভিনয়টা শিখে গেলেন? লাগে তো, সবই। আচ্ছা, আর এবার মজার ঘটনাটা একটু বলেন, কি কি ঘটেছিল, দুই একটা যদি আমাদেরকে একটু বলতেন। যদি আমি বউদরের ঘটনাটা বলি, বলতে পারেন। এটা দর্শক জানেই না। বউদরের লাস্ট যে সিনটা ছিল সেটা ছিল যে আমরা সবাই মিলে বউকে কোলে নিয়ে দৌড় দিব, অনেক প্রিপারেশন, এবং আমার চরিত্রটা ছিল খুবই এক্সাইটেড ক্যারেক্টার, এবং ফিনিশিংয়ে ওই লাইন আমরা সবাই যখন দাঁড়িয়েছি, যখন ডিরেক্টর অ্যাকশন বললো, আমি আমার যে বউ ছিলেন স্বর্ণলতা, আমি পড়ে গিয়েছিলাম, শটটা ওইখানে কাট হয়েছিল, আবার ওই সিনটা করতে হয়েছিল। এটা ভীষণ কষ্টের না? আপনার কোয়ার্টিস্টরা সবাই কিন্তু বউ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, আপনি পড়ে গেলেন মানে তাদেরকে আবার বউকে কোলে আবার করতে হলো, এবং সেও তো আমার যে কোয়ার্টিস্ট স্বর্ণলতা, সেও একটু ব্যথা পেয়েছে, আমিও পেয়েছি। সো এইরকম অনেক ঘটনা ঘটে। আসলে কি আপনি ব্যক্তি জীবনে বউ কোলে নিয়েছেন, দৌড় দিয়েছেন? এটা কি এখন বলতেই হবে? না, দৌড়ের উপর তো বউরা আসলে রাখেই, পার্টনার আর পার্টনারকে আসলে দৌড়ের উপর রাখবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি বউকে কোলে নিয়ে দৌড় দিয়েছেন কিনা কখনো, বা পাশে প্র্যাকটিস করেছেন কিনা যে হ্যাঁ এই ওগো শুনছো, আমার তো আসলে কালকে স্বর্ণলতাকে কোলে নিয়ে দৌড় দিতে হবে, আজকে তোমাকে একটা প্র্যাকটিস করে ফেলি। এটা বলেছি, মানে এটা তো ওই যখন গিয়েছি তখন আগে সুন্দর করে বুঝিয়ে বলেছি, দেখো আমাদের এটা সিন হবে, এরকম সিন হবে, তো তোমাকে এটা মেনে নিতে হবে। কিন্তু না, মেনে নিও না, ওনাকে নিয়ে প্র্যাকটিস করেছিলেন কিনা? মাঝে মাঝে তো করতে হয়। আচ্ছা আচ্ছা, এই যে বউদরের গল্প শোনালেন, রঙিলা পুতুলে আসলে আপনার কোয়ার্টিস্টদের সাথে এরকম কোনো মজার ঘটনা আছে কিনা? গল্প থেকেই বলি, আসলে গল্প তো আমাদের অনেক হয়, মজা আমাদের অনেক, আমরা গান গাই যখন আমাদের কাজ না থাকে, কিন্তু এই গল্পের একটা বিশেষ ব্যাপার আছে যে ভাষাটা হচ্ছে সাতক্ষীরার ভাষায়। আমাদের যিনি এটা রচয়িতা মানস পাল, উনি লেখার চেষ্টা করেছেন এবং আমাদেরকেও বলেছেন ডিরেক্টর সহ যে এই ভাষাটা, তো সেই ভাষাটাতে আসলে আমাদের মধ্যে আয়ত্ত নাই। সেইটা করতে গিয়ে আমাদের দেখা গেছে যে আমাদের উচ্চারণগুলো হচ্ছে না। তখন এই যে মোশাররফ ভাই, উনি তো অভিজ্ঞ, মোশাররফ ভাইয়ের হেল্প নেওয়া, এবং আরও যারা ছিলেন, মানস পাল নিজে ছিলেন, মানে আমাদের রাইটার। আপনার বাড়ি কোথায়? আমার জন্ম বেরোটা একেবারেই ঢাকাতে, বাবার বাড়ি মাদারীপুর, মার বাড়ি শরীয়তপুর, কিন্তু গ্রামের সাথে আমার তেমন কোনো সংযুক্ততা নাই, আমার ঢাকাতেই বেড়ে ওঠা। সো ওই ভাষাটা শিখতে গিয়ে দেখা হয়েছে কি হয়েছে, গেছে, হয়েছিল, কি যে বলবো নিজেরাই জানি না। এই করতে গিয়ে এখান থেকে অনেক মজার মজার উপাদান তৈরি হয়। মোশাররফ ভাই, মানে একই সেটে যেহেতু আপনারা কাজ করেছেন, মোশাররফ ভাইকেও আসলে সাতক্ষীরার ভাষায় কথা বলতে হয়েছে, তিনি কি আগে থেকে জানতেন এই ভাষাটা? মোশাররফ ভাই এত ভাষায় কাজ করেছে, মানে বরিশালের ভাষা, ঢাকার ভাষা, নোয়াখালীর ভাষা, পাবনার ভাষা, এই সাতক্ষীরার ভাষা, সব ভাষায় তো মোশাররফ ভাই কাজ করেছে। চিটাগংয়ের ভাষা আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে, আমার বান্ধবী ছিল চিটাগংয়ের একজন, শুনেছি মাঝে মাঝে। যা হোক, আবারও একটু আমরা রঙিলা পুতুলেই ফিরে আসি। রঙিলা পুতুল কেন নাটকটির নাম? রঙিলা পরী হতে পারতো, রঙিলা মানুষ হতে পারতো, রঙিন দুনিয়া হতে পারতো, পুতুল কেন? এটার ব্যাখ্যা আসলে রাইটার ভালো দিতে পারবেন, কিন্তু আমরা যখন রাইটারের কাছ থেকে তার বুঝতে পারি না, সিনোপসিসটা পড়ি এবং ডিরেক্টরের সাথে যখন আলোচনা হয়, দেখা যায় যে আমাদের এই দুনিয়াটাকে যদি আমরা একটা রঙের দুনিয়া ভাবি, সেখানে অনেক রং আছে, কিন্তু তার মধ্যে আসলে তো মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো এখন আর মানুষের মতো ব্যবহার করে না, তারা কেমন পুতুলের মতো ব্যবহার করে। পুতুলের মতো ব্যবহার করতে হয়তো মুখস্থ ভাষা বলছে বা মুখস্থ চিন্তা নিয়ে চলছে, তাকে যে নতুন একটা চিন্তা দেওয়া যায়, সে যে নতুন চিন্তায় ডাইভার্ট হবে, সেই রকম জায়গাগুলো নেই। সব মানুষগুলো কেমন যেন পুতুল বলতে একবারে অনর পুতুল তা না, এবং এরা রঙিলা পুতুল, মাস্ক থাকে এক একজনের মুখের মধ্যে, এক একজনের পুতুল অনেকটা এইরকম, মানে রং মানে এক একজনের চরিত্রগুলোকে ধরা যায় না, তার অন্তর বাহিরটা ধরা যায় না। কারণ কি, এই লোকটা আমার সাথে এই মুহূর্তে ভালো ব্যবহার করলো, পর মুহূর্তে দেখা গেলো আমার বিপক্ষে সে দাঁড়িয়ে গেল, আমি জানি না, আমার গোপনে একটা ক্ষতি করার চেষ্টা করলো। এই যে একটা রং,
এই রং ওই রং, এই মানুষগুলো কেমন জিনিস রঙিলা রঙিলা মনে হয়। এবং পুতুল বলা হচ্ছে ওই সেন্সে যে মানুষ থেকে কীভাবে যেন তারা পুতুল হয়ে যাচ্ছে। সুন্দর একটি কথা বললেন, আমরা সবাই আসলে মুখোশ পরেই থাকি, রঙিন মুখোশে থাকি, এবং আপনি কি সেটা আপনি জানেন, আমি কি আমি সেটা জানি, আবার অনেক সময় আমরা নিজেরাও জানি না আমরা সম্পূর্ণ জানা হয়ে ওঠে না এখনো। এক্স্যাক্টলি। যাই হোক, রঙিলা পুতুল সম্পর্কে কিছু কথা যেহেতু জানা হলো এবং গতকাল থেকে যেহেতু প্রচার শুরু হয়েছে, আগামীতে অনেক কিছু ঘটতে যাচ্ছে দেখব। তবে এই মুহূর্তে দর্শকদের সাথে নিয়ে দেখে আসি চলুন আমাদের রঙিলা পুতুলের কিছু অংশ। তোমারে পালি জীবনে আর কোনো কিছুই লাগবে না। প্রয়োজন হলে ওই লেমন যে আমি পৃথিবীর চেয়ে সহায় দেব। ওই বাবর মোড়ল আমাকে কত বড় শত্রু। তুমি এমন অ্যাপ্রিশিয়েট করার মতো কি কাজ করে আসছো সিদ্ধি ভাই যে তোমার অ্যাপ্রিশিয়েট করা লাগবে? এই স্টাইল কি তোমার মানায়? গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সিডনি ডাবল টি। এতে হারিস মামারে চোখ মারিছিস কে? চমৎকার কিটটা। ওই হয়েছে কি রাহুলপু, এটা বি তোরা দুটো বের করতে চাচ্ছিস? এ তো ভেরি স্যাড নিউজ। দেখে এলাম শামস করিমের পরিচালনায় রঙিলা পুতুলের কিছু অংশ, এবং এই যে অল্প অল্প জিনিসটা দেখলাম, অল্প অল্প করে কিছু ঘটনা দেখলাম, সিন দেখলাম, এই দেখে আসলে মনটা ভরলো না। জি, এজন্য অপেক্ষা করতে হবে, নাটক দেখতে হবে। আচ্ছা, কত দূর পর্যন্ত দেখা গেলে আমরা রঙিলা পুতুলের এই যে ব্যাপারটা আপনি বললেন মানুষ চেনার বিষয়টা একবারে প্রথম শ্রেণী বুঝতে পারবেন। আমি এইটুকু অন্তত বলে দিই, একবারে প্রথম শ্রেণী বুঝতে পারবেন। কারণ ওই যে মোশাররফ ভাইয়ের সিন দিয়ে শুরু হয়, তাকে দেখবেন যে কালারফুল একটা চুল তার, এটা আমরা দেখেছি গতকাল। হ্যাঁ, ওই যে সেটা বলছি, শুরু থেকে আপনি দেখতে পারবেন। তো রংটা ওখান থেকে শুরু হয়ে গিয়েছে, সামনে আরো অনেক কিছু হবে। এখানে কি অনেক বেশি কমেডি আছে? কেউ তো আর ইচ্ছে করে কমেডি করে না, সিচুয়েশনগুলো এরকম তৈরি হয়ে যায় যেখান থেকে কমিক উপাদানগুলো আমাদের বের হয়। কিন্তু সবাই তার নিজের চরিত্রের বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে যেটা প্লে করা উচিত সে সেটা করে, সেটা দেখে হয়তো মানুষ আনন্দ পায়, কিন্তু সে সিরিয়াসলি এটা করে। মানুষের জীবনের অনেক টানাপোড়েন থাকে, মানুষের জীবনে অনেক দুঃখ থাকে, সেই দুঃখগুলো তো আমরা পর্দায় দেখি। রঙিলা পুতুল দেখে কি মানুষ কাঁদবে? মাঝে মাঝে যখন আমরা চরিত্রের ভেতরে যাব, হ্যাঁ, যে একটা মানুষ এত হাসি খুশি কিন্তু তার ভেতরে কষ্টের জায়গাটা কোথায়, সেটা যখন আমরা দেখব তখন মানুষ অবশ্যই ব্যথিত হবে তার সাথে। কাঁদবে না, শুধু ব্যথা পাবে। কাঁদতে পারে যদি আমাদের আলটিমেটলি ওই জায়গায় আমরা যেতে পারি। গল্পে তো আমাদের এই জায়গাগুলো আছেই। রঙিলা পুতুলের আলাপ অনেক হলো, রঙিলা পুতুলের সাথে সাথে আরো কোনো কাজ চলছে কিনা, সামনে আপনাকে আমরা কোন কোন কাজে দেখতে পাবো সেটা যদি একটু বলতেন। না হওয়া পর্যন্ত কোনো কিছু তো কনফার্ম বলা যায় না, তবে কথা চলছে বেশ কিছু কাজের। এই যে সামনে তো ঈদের কাজের কথা চলছে, সিনেমার কথাও চলছে, আর নিজের কাজ তো আমি করছি। এখন যেটা না হবে সেটা আসলে আগে থেকে বলাটা উচিত না। নতুন নতুন কাজে নতুন নতুন চরিত্রে আমরা আপনাকে দেখতে চাই, কারণ একজন শিল্পীর পরিপূর্ণতায় আসলে তার কাজ। শুভকামনা থাকবে আপনার জন্য, এবং সেই সাথে সম্প্রতি বাবা হয়েছেন, সন্তানকে নিয়ে আপনার খুব সুন্দর সময় কাটুক। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাই এবং বাংলা ভীষণ পরিবারকে ধন্যবাদ জানাই, কারণ এর আগেও আমি বাংলা ভীষণে এসেছিলাম, আবারও আমাকে তারা স্মরণ করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং সর্বোপরি আমার দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আপনি ততক্ষণ কিছুই বোঝেননি যতক্ষণ না আপনি আপনার দাদিকে বোঝাতে পারবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।